হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান প্রশ্ন বিচিত্রার পেজ 217 এসিকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। পলাশ ফুল এবং পাতাঝাঁঝি গাছের ফুলের পরাগযোগের সুবিধার্থে কি কি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? পলাশ ফুল এবং পাতাঝাঁঝি গাছের ফুলের পরাগযোগের সুবিধার্থে যে যে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা নিম্নে আলোচনা করা হলো। পলাশ ফুলের বৈশিষ্ট্য: ফুলগুলি আকারে বেশ বড় এবং উজ্জ্বল বর্ণের হয়। ফুলগুলি সাধারণত মকরন্দযুক্ত। পরাগরেণু পরাগধানী ও পুষ্পাক্ষ পাখিদের সুস্বাদু খাদ্যরূপে ব্যবহৃত হয়। পাতাঝাঁঝি গাছের ফুলের বৈশিষ্ট্য: ফুলগুলি ক্ষুদ্র, হালকা ও অনুজ্জ্বল। ফুলের স্তবকগুলিতে মোমের আস্তরণ থাকে ও সহজে জলে ভাসে। ফুল গন্ধহীন এবং মকরন্দহীন হয়। পরাগরেণুগুলি হালকা, পরাগযোগে জলের ওপর ঘটলে যেমন পাতাঝাঁঝি বা ভারী হয়। রেণুগুলি মোমের আস্তরণযুক্ত ও জলে ভেজে না। উদাহরণ সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতির একটি তালিকা প্রস্তুত করো। উদ্ভিদ সাধারণত মূল, কাণ্ড ও পাতার সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন করে। উদ্ভিদের এই প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের তালিকা নিম্নে প্রস্তুত করা হলো। প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্নকারী অঙ্গ: মূলের দ্বারা। পদ্ধতি: কন্দানমূলের অস্থানিক মুকুল থেকে নতুন চারাগাছ উৎপন্ন হয়। উদাহরণ: মিষ্টি আলু, রাঙা আলু, শাঁখালু। কাণ্ডের দ্বারা। ভূনিম্নস্থ কাণ্ডের দ্বারা নতুন চারাগাছ উৎপন্ন হয়। আদা, আলু। 2. বুলবিলের দ্বারা নতুন চারাগাছ সৃষ্টি হয়। চুবড়ি আলু। 3. কাণ্ডজ মুকুলের দ্বারা নতুন চারাগাছ উৎপন্ন হয়। গোলাপ, ডালিয়া। 4. অর্ধবায়বীয় কাণ্ড খর্বধাবক এর দ্বারা নতুন চারাগাছ উৎপন্ন হয়। উদাহরণ হচ্ছে কচুরিপানা, টোপাপানা। পাতার দ্বারা। পত্রজ মুকুলের দ্বারা নতুন চারাগাছ উৎপন্ন হয়। উদাহরণ পাথরকুচি, বিগোনিয়া। মটর ফুল বৃহৎ আকৃতির এবং উভলিঙ্গ প্রকৃতির হওয়ায় মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় কি কি সুবিধা পেয়েছিলেন? মটর ফুল বৃহৎ আকৃতির এবং উভলিঙ্গ প্রকৃতির হওয়ায় মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় যে যে সুবিধা পেয়েছিলেন তা নিম্নে আলোচনা করা হলো। মটর গাছের ফুল উভলিঙ্গ হয়। মটর গাছে স্বপরাগযোগ ঘটানো সম্ভব, আবার প্রয়োজনে ইতর পরাগযোগও ঘটানো সম্ভব হয়। মটর ফুল বৃহৎ আকৃতির হয়। প্রয়োজন মতো ইমাস্কুলেশনের মাধ্যমে তা স্ত্রী ফুলেও পরিণত করা যেতে পারে। স্বপরাগযোগ ঘটানোর ফলে বাইরে থেকে কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য মিশে যেতে পারে না। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য। একটি ক্রসের সাহায্যে বুঝিয়ে দাও। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য। একটি ক্রসের সাহায্যে তা বুঝিয়ে দেয়া হলো। সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য পিতা ও মাতার মধ্যে পিতা মাতা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিতার দেহকোষে এক্স ও ওয়াই 2 ধরনের সেক্স ক্রোমোজোম থাকায় মিয়োসিস কোষ বিভাজনের ফলে এক্স ও ওয়াই ক্রোমোজোম যুক্ত 2 প্রকার পুংগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন করতে পারে। অপরপক্ষে মাতার দেহকোষে কেবলমাত্র এক্স ক্রোমোজোম থাকায় এরা মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কেবলমাত্র এক্স ক্রোমোজোম যুক্ত স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপাদন করতে পারে। মাতা 44A প্লাস XX, পিতা 44AA প্লাস XY। গ্যামেট 22A প্লাস X, 22A প্লাস X। পিতা 22A প্লাস X আর 22A প্লাস Y। 22A প্লাস X, 22A প্লাস X মিলে 44AA প্লাস XX কন্যা সন্তান। 22A প্লাস X, 22A প্লাস Y মিলে 44AA প্লাস XY পুত্র সন্তান। 22A প্লাস X, 22A প্লাস X মিলে 44AA প্লাস XX কন্যা সন্তান। 22A প্লাস X,
22a প্লাস ওয়াই মিলে 44a প্লাস XY পুত্র সন্তান। সন্তান পুত্র হবে না কন্যা তা নির্ভর করে ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির ওপর। ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে পুত্র সন্তান হবে এবং এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করলে কন্যা সন্তান সৃষ্টি হবে। টেস্ট ক্রস কাকে বলে? টেস্ট ক্রস কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের ক্রস ঘটানোর পদ্ধতিকে বলে টেস্ট ক্রস। সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি ইন্টু বেটে স্মল টি। ল্যামার্কবাদ অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? ল্যামার্কবাদ অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কোনো জীব তার জীবনকালে পরিবেশের প্রভাবে ও নিজের চেষ্টায় যে সকল বৈশিষ্ট্য অর্জন করে সেই বৈশিষ্ট্যগুলি তার পরবর্তী প্রজন্মে অপত্যে সঞ্চারিত হয়, একেই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলেছেন। উদাহরণ: উঁচু গাছের পাতা খাওয়ার জন্য জিরাফের গলা লম্বা হয়, এটি একটি অর্জিত বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যটি পরবর্তী প্রজন্মে জিরাফের সঞ্চারিত হয়। বিভিন্ন জীবে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি কিভাবে জৈব অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে? বিভিন্ন জীব নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি যেভাবে জৈব অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয় তা নিম্নে আলোচনা করা হলো। প্রাণী জগৎ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কোনো একটি প্রাণীতে বিশেষ একটি অঙ্গ নির্দিষ্ট কাজ করে, অর্থাৎ অঙ্গটি সক্রিয় অবস্থায় থাকে, কিন্তু কোনো কোনো প্রাণীতে এই অঙ্গটির কোনো কাজ থাকে না। অঙ্গটি কেবলমাত্র ছোট আকৃতির নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে অবস্থান করে। যদি কোনো ক্ষেত্রে এরকম একটি সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা লোপ পায় তবে ওই অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ বলে। উদাহরণস্বরূপ, গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ, যা মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স নামে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে কক্সিক এ পরিণত হয়েছে। এই সব নিষ্ক্রিয় অঙ্গ থেকে মনে করা যেতে পারে যে প্রাণীগুলির মধ্যে বিবর্তনজনিত কোনো যোগসূত্র আছে। জীবাশ্মের দুটি বিবর্তনগত গুরুত্ব লেখো। জীবাশ্মের দুটি বিবর্তনগত গুরুত্ব হল জীবের বিবর্তনের প্রমাণ দেয়। জীবাশ্ম থেকে বোঝা যায় অতীতে কোনো জীব ছিল এবং তারা কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বর্তমান জীবের রূপ নিয়েছে। উদাহরণস্বরূপ, ঘোড়ার জীবাশ্মের ইতিহাস পর্যালোচনা করলে আমরা যে তথ্য পাই তা হল আধুনিক ঘোড়া ইকুয়াস তার পূর্বপুরুষ ইওসিন যুগের ইওহিপ্পাস থেকে নিম্নলিখিত বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে: ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। আধুনিক ঘোড়া পৃথিবীর অতীত পরিবেশ ও ভূতাত্ত্বিক ইতিহাস জানতে সাহায্য করে। জীবাশ্ম বিশ্লেষণ করে প্রাচীন জলবায়ু, পরিবেশ এবং পৃথিবীর বিভিন্ন যুগ সম্পর্কে ধারণা পাওয়া যায়।